আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকার বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে f of x is equal to x cube plus 2x square minus kx minus 8 হলে k এর কোন মানের জন্য f of minus 2 is equal to 0 হবে। তো f of x দেয়া আছে, আমরা সেখান থেকে প্রথমে f of minus 2 এর মান বের করলাম। এটা যেহেতু MCQ, আমি এখানে একটু শর্টকাট হিসাব করছি। যেহেতু বলা হয়েছে f of minus 2 is equal to 0 হবে, তো f of minus 2 এর যে মান সেটা সমান সমান 0 একবারে লিখে দিলাম। এখন এটা হিসাব করে এখানে -2 এর কিউব করো, তারপর এখানে হিসাবের অংশটুকু তো বোঝানোর কিছু নেই, এখানে খুব সহজ হিসাব। এখানে +8 -8 কেটে 2k - 8 is equal to 0, তো এখান থেকে আমরা পাই 2k is equal to 8, অর্থাৎ k হলো 4। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে f of x is equal to x by 1 plus x যদি হয় তাহলে f of a by b divided by f of b by a এর মান কত। তো f of x এর মান দেয়া আছে, সেখান থেকে আমরা প্রথমে f of a by b এর মান বের করব। x এর স্থলে a by b, নিচের অংশটুকু লসাগু নিয়ে আমরা যোগ করব, লসাগু নিলে b লসাগু, উপরে b plus a হয়। এখন এই a by b এর সাথে যদি এই নিচের ভগ্নাংশটা ভাগ করি, গুণ চিহ্ন দিয়ে সেটা উল্টিয়ে দিতে হবে, তাহলে এই b আর b কাটা যাবে, a by a plus b থাকবে। তো এটা হচ্ছে f of a by b এর মান। এখন আমরা যদি f of b by a এর মান বের করতে চাই, দেখো এখানে a by b এর স্থলে b by a, তাহলে a এর জায়গাতে b আর b এর জায়গাতে যদি a বসিয়ে দিই তাহলেই হয়ে যায়। এখানে f of a by b এর যে মান, সেখানে a এর জায়গাতে b আর b এর জায়গাতে a বসাই দিলেই হয়ে গেল। তো এখন সব শেষে আমাদের f of a by b divided by f of b by a এর মান বের করা দরকার। তো তার জন্য এদের যে মান আমরা বের করেছি সেই মানগুলো এখানে লিখেছি। এখন ভাগের জায়গাতে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে এটা উল্টিয়ে দেই, তাহলে a plus b কাটা যাবে, a by b থাকে। এটাই হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x is equal to √7 - 4√3, সেখান থেকে 1/x এর মান বের করতে বলা হয়েছে। এই যে x এর এই মানটা দেয়া আছে 7 - 4√3, এর উপর আবার √, এখান থেকে 1/x এর মান বের করতে হবে। তো আমরা এই 7 কে ভেঙে 4 + 3 লিখতে পারি, 3টা পরে লিখেছি। এখন 4 মানে হচ্ছে 2 স্কয়ার, আর 3 কে আমরা √3 হোল স্কয়ার লিখতে পারি। এটাকে a স্কয়ার ধরো আর √3 কে b ধরো, b স্কয়ার, তাহলে মাঝখানে 2ab হিসাবে ভেঙে লিখলাম। এটা গুণ করলে এই যে 4√3 এটাই হয়, তাহলে এই অংশটুকু সূত্রে পড়ে a - b হোল স্কয়ার। এখন এই হোল স্কয়ার আর √, যদি আমরা কেটে দিই তাহলে x এর মান পাবো 2 - √3। x এর মান 2 - √3, তো সেখান থেকে যদি আমরা 1/x বের করি, মাঝখানের মাইনাসটাকে প্লাস করে দিলেই 1/x এর মান হয়। 4 নম্বর প্রশ্নে x plus 1/x এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা x এর মানও জানি, 1/x এর মানও জানি। x এর মান হচ্ছে 2 - √3 প্লাস 1/x এর মান হচ্ছে 2 + √3, এখানকার √3 - √3 কেটে 2 2 4। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 0.0768 এর লগের অংশ কত। তো আমরা লগ দিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে লগ এরপর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখে যদি ইকুয়াল দেই, তাহলে এরকম একটা মান পাওয়া যাবে -1.1146। এখন যদি ঋণাত্মক মান আসে তাহলে আমাদের এই যে দশমিকের আগের অংশটা আছে সেটার পরবর্তী সংখ্যা নিয়ে এরপর সেটার সাথে অ্যাডজাস্ট করতে হয়। তো এখানে -1, এর পরবর্তী সংখ্যা হচ্ছে -2। এখন এই সংখ্যার সাথে এটাকে সমান করার জন্য 2 থেকে যদি আমরা এটা মাইনাস করি, তাহলে এই যে এই অংশটুকু পাবো 0.8854। দশমিকের পর এখানে 4 ঘর নিয়েছি, কারণ উত্তরে দশমিকের পর 3 ঘর আছে, সে কারণে আমি 1 ঘর বেশি নিয়েছি আসন্ন মান বোঝার জন্য। তো এখন এইভাবে করে অ্যাডজাস্ট করার পর এই যে প্রথমের যে অংশটা থাকে সেটা হচ্ছে পূর্ণ, আর যে দশমিক সহ পরের যে অংশটা সেটা হচ্ছে অংশ। তো তার মানে 0.8854, এখানে 3 ঘর নিলে 885 হয়, এটাই হচ্ছে অংশক। এটা 5 নম্বর এমসিকিউ। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x² - 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটার মূল কয়টা। এই যে এই সমীকরণ, এটার মূল কয়টা সেটা বের করতে বলেছে।
এখন এটার হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে যদি আমরা এটাকে ভাঙি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে x টু দ্য পাওয়ার 4 হয়ে যায়। তো আমরা জানি যে কোনো একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত যেটা, সেটাকে সমীকরণের মাত্রা বলে। মাত্রা যত হয় সেই সমীকরণের মূল ততগুলোই হয়। তো তার মানে এই সমীকরণের মূল হচ্ছে 4টি। 7 নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে 2 প্লাস এক্স প্লাস 6 প্লাস ওয়াই প্লাস 10 প্লাস আর প্লাস এরকম একটা ধারা দেয়া আছে, বলা হচ্ছে সমান্তর ধারা এটা। তাহলে এখানে কয়েকটা অপশন আছে, 3টা অপশন। প্রথমে বলা হয়েছে যে এক্স এর মান হচ্ছে 4, এক্স মানে হচ্ছে দ্বিতীয় পদ। তো এটা খুব সহজেই বোঝা যাচ্ছে এমনিতেই, 2 তারপরে এটা সামথিং এক্স, এরপরে 6। তো যেহেতু সমান্তর ধারা নির্দিষ্ট একটা হারে এটা বাড়বে, নির্দিষ্ট সংখ্যা যুক্ত করে করে পরের পদগুলো পাওয়া যাবে। তো এখানে আমরা 2 যোগ করে করে পরের পদগুলো পাবো। একটু হিসাব করে দেখো, 2, 4, 6, 8, 10 মিলে যাচ্ছে। তো তাহলে এটা যেহেতু এমসিকিউ, এখানে আসলে কোনো হিসাবের প্রয়োজন না। তারপরেও যদি এটা হিসাব করে দেখতে চাও, যেহেতু সমান্তর ধারা, এক্স থেকে 2 মাইনাস করলে যা হবে 6 থেকে এক্স মাইনাস করলে সে একই হবে, অর্থাৎ সাধারণ অন্তর তো সমান হওয়ার কথা। তো সেই তথ্য ব্যবহার করে আমরা লিখতে পারি x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6 মাইনাস এক্স। এখান থেকে হিসাব করে আমরা x এর মান পাবো হচ্ছে 4। তো এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর যে অপশনটা আছে সেটা ঠিক। 2 নম্বরে বলা হচ্ছে r এর মান, r মানে হচ্ছে এই যে এখানে এই পদটা। তো আমরা যেহেতু x এর মান পেয়েছি 4, তার মানে এখানে সাধারণ অন্তর 2। তো সাধারণ অন্তর যদি 2 হয়, 10 এর পরের সংখ্যাটা হবে 12। এই যে 10 এর সাথে 2 যোগ করে 12। তো তাহলে 2 নম্বর অপশনটাও ঠিক আছে। 3 নম্বর অপশনটাতে বলা হয়েছে যে প্রথম 6টা পদের সমষ্টি 42। প্রথম 6টা পদের সমষ্টি সূত্র ব্যবহার করতে পারি আমরা এখানে, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান্তর ধারার যে সূত্র, সেই সূত্র যদি ব্যবহার করি তাহলে এটা হিসাব করে 42 হয়। তো তাহলে 3 নম্বর অপশনটাও সঠিক, অর্থাৎ এটার 1, 2, 3, 7-এর 3টা অপশনই সঠিক। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি একটি গুণোত্তর ধারার প্রথম পদ √3/2 এবং সাধারণ অনুপাত √2/3 হয়, তবে ধারাটার পঞ্চম পদ নির্ণয় করো। প্রথম পদ a দেয়া আছে, সাধারণ অনুপাত দেয়া আছে। তো পঞ্চম পদ সূত্র অনুসারে আমরা জানি ar⁵ - 1, তার মানে 4। a আর r এর মান বসানো হলো। এটার উপর যদি 4 পাওয়ার দেওয়া হয়, √2 এর উপর 4 পাওয়ার মানে হচ্ছে 2 এর উপরে 2 পাওয়ার, 2 পাওয়ার, তার মানে 4। আর একইভাবে √3 এর উপর 4 পাওয়ার, তার মানে 3 এর উপর 2 পাওয়ার অর্থাৎ 9। 2 আর 4 কেটে এখানে 2 থাকবে, 2√3 আর নিচে হলো 9। এটাই 8 নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বরে বলা হয়েছে যে ABCD ক্রমিক সমানুপাতি। এরপর 3টা অপশন আছে, কোনটা কোনটা সঠিক। প্রথমে বলা হয়েছে যে c² ইজ ইকুয়াল টু BD। তো ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে a/b, b/c, c/d এই অনুপাতগুলো পরস্পর সমান। তো সমান হলে এখানে এই যে এই অংশটুকু থেকে দেখো, যদি আমরা r গুণন করি c² ইজ ইকুয়াল টু BD, অর্থাৎ প্রথম অপশনটা মিলে যায়। তারপর a/b সমানুপাত চিহ্ন, এটা c/d, a আর b এর অনুপাত c আর d এর অনুপাত সমান, সেটাও ঠিক। তারপরে AD, a আর d মানে এই যে এই ভগ্নাংশ আর এটা যদি সমান আকারে লিখি আমরা, তারপর r গুণন করলে AD ইজ ইকুয়াল টু BC হয়। এই অপশনটাও মিলে যায়। তাহলে 1, 2, 3 তিনটা অপশনই সঠিক। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে log x⁴ ইজ ইকুয়াল টু -6 হলে x এর মান কত? এই যে প্রশ্ন এটা, এখান থেকে x এর মান বের করতে বলেছে। তো লগ থেকে, লগারিদম থেকে সাধারণ সূচকীয় সংখ্যায় আসার নিয়ম হচ্ছে যে লগের যেটা ভিত্তি আছে তার উপর এই পাশে সংখ্যাটা এই ভিত্তির উপর এসে পাওয়ার হিসেবে লিখতে হয়, আর এখানে যেটা ভিত্তির উপর পাওয়ার ছিল সেটা অন্য পাশে চলে যায়। তার মানে x⁴ -6 ইজ ইকুয়াল টু 1/64। লগ তাহলে উঠে গেল। x⁻⁻6 এর মানে হচ্ছে 1/x⁶। এরপর যদি আমরা r গুণন করি, x⁶ ইজ ইকুয়াল টু 64। 2 এর উপরে 6 পাওয়ার দিলে 64 হয়। তো তাহলে দুই পাশ থেকে 6 পাওয়ার বাদ দিলে আমরা x এর মান পেয়ে যাই 2। 11 নম্বর প্রশ্নে একটা জ্যামিতিক চিত্র দেয়া আছে। এই চিত্রে PA আর PB হচ্ছে দুইটা স্পর্শক, OA, OB এগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। AOB কোণের মান বের করতে বলেছে। এখানে APB কোণের মান দেয়া আছে হলো 35 ডিগ্রি। এরকম স্পর্শক যদি আঁকা হয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, তারপরে যে স্পর্শ বিন্দুর সাথে যদি ব্যাসার্ধগুলো যোগ করে দেওয়া হয়, তাহলে যে চতুর্ভুজটা উৎপন্ন হয় এই চতুর্ভুজের বিপরীত
কোণ এর সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মানে এই এপিবি কোণ আর এওবি কোণ এর মান এর যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এওবি 180 থেকে এই 35 ডিগ্রি বিয়োগ করলেই এওবি কোণের মান 180 থেকে 35 ডিগ্রি বিয়োগ করলে যে 145 ডিগ্রি হয় সেটাই। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পিও ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার, ওবি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার হলে পিএ এর মান কত। তো পিও হচ্ছে এই যে পিএও, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। পিও যদি আমরা এখানে রেখা টানি, পিও রেখা এটা হচ্ছে অতিভুজ হয়, সেই অতিভুজটার মান এখানে বলেছে 13 সেন্টিমিটার। ওবি এর মান দেয়া আছে 5, ওবি যদি 5 হয় তাহলে ও এ এটাও 5 হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতিভুজ জানলাম, ও এ জানলাম, আমাদের পিএ এর মান বের করতে বলেছে। তো পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা সেটা বের করতে পারি। পিএ স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিও স্কোয়ার। এখান থেকে পিএ স্কোয়ারের মান, এখানে পিও মানে হচ্ছে 13, ও এ টাই পাশে এসে মাইনাস, ও এ হচ্ছে 5, স্কোয়ার আছে, এটা হিসাব করে 144 হয়। তাহলে পিএ ইজ ইকুয়াল টু স্কোয়ার, ডান পাশে গিয়ে রুট করলে আমরা পিএ এর মান পাবো 12। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর এবি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, ত্রিভুজ বিডিই অনুপাত ত্রিভুজ এবিসি সমান সমান কত। এবিসি একটা ত্রিভুজের কথা বলা হয়েছে, এই ত্রিভুজের এবি আর বিসি বাহুর মধ্যবিন্দু, এবি আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডিই। আমাদের বের করতে বলা হয়েছে বিডিই, এই বিডিই এই ত্রিভুজটা আর হচ্ছে এবিসি অর্থাৎ এই বড় ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের অনুপাতের মান। তো এরকম যে কোনো একটা ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযুক্ত করলে যে উপরে যে ছোট ত্রিভুজটা তৈরি হয়, এই ত্রিভুজ আর বৃহত্তর ত্রিভুজটার হচ্ছে একটা অন্যটার 4 গুণ হয়। তার মানে এই বিডিই ত্রিভুজটা যদি একক হয় তাহলে এই এবিসি ত্রিভুজটা হবে হচ্ছে 4 একক, অর্থাৎ এই ত্রিভুজ দুইটার অনুপাত হচ্ছে 1:4। 14 নম্বর বলেছে যে ত্রিভুজ এবিসি এ বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 40 ডিগ্রি এবং বি আর সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হলে কোণ বিওসি এর মান বের করতে বলেছে। এবিসি ত্রিভুজের এই বি কোণ আর সি কোণের মান দেয়া আছে 60 আর হচ্ছে 40 ডিগ্রি। এই বিওসি কোণের মান বের করতে বলা হয়েছে। বিও আর ওসি হলো এই বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক। তো এটা সম্পূর্ণ কোণটা 60 ডিগ্রি দেয়া আছে, তাহলে এটা যদি সমদ্বিখণ্ডক হয়, এই ও বিসি এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 60 এর হাফ। একইভাবে ও সিবি এটা হলো 40 এর হাফ, 20 ডিগ্রি। এখন বিওসি ত্রিভুজ, বিওসি কোণের মান বের করতে বলেছে। বিওসি কোণ আর এই দুইটা কোণ মিলে ত্রিভুজের 3 কোণ সমান সমান 180 ডিগ্রি হওয়ার কথা। 180 ডিগ্রি থেকে এই 30 আর 20 অর্থাৎ 50 ডিগ্রি যদি বাদ দিই তাহলেই আমরা বিওসি এর মান পেয়ে যাব 130 ডিগ্রি। তো সেই কাজটা এখানে করা হয়েছে। কোণ বিওসি ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি। 15 নম্বর প্রশ্নে বলেছে যে একটা গাছের ছায়ার দৈর্ঘ্য এর উচ্চতা √3 গুণ, সূর্যের উন্নতি কোণ কত। আমরা একটা চিত্র এঁকেছি, এটা মনে করো যে গাছ আর এটা তার ছায়ার দৈর্ঘ্য। তো গাছের দৈর্ঘ্যটাকে যদি আমরা 1 একক ধরে নিই, তো ছায়ার দৈর্ঘ্য হচ্ছে তার √3 গুণ, তার মানে √3। এখন 1/√3 লম্ব বাই ভূমি, যে এই উন্নতি কোণটাকে যদি আমরা থিটা ধরে নিই, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি। লম্ব বাই ভূমি হচ্ছে tan এর অনুপাত, tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 আমরা লিখতে পারি। 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ সূর্যের উন্নতি কোণ ছিল সেই সময় 30 ডিগ্রি। 16 নম্বর প্রশ্নে sin 9b ইজ ইকুয়াল টু cos 9b হলে cot 9b এর মান নিচের কোনটা। sin 9b আর cos 9b, এখানে দেখো দুই পাশে কোণ একই। তো এটা এমসিকিউ হওয়ার কারণে আমি এখানে সংক্ষেপে করেছি, এটা অন্যভাবেও করা যায়, একটু বিস্তারিত করা যায়। তো এটার জন্য তোমাদের মানগুলো ভালো মতো জানতে হবে, কোণের মান। 9b দুই পাশে কোণের মান এখানে সমান। তো এখন তুমি চিন্তা করো যে সাইন আর কসের কোন মানের জন্য দুই অনুপাত সমান হয়। তো সেটা হচ্ছে 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মানও 1/√2, কস 45 ডিগ্রির মানও 1/√2 হয়। তো তার মানে এখানে এই 9b হচ্ছে 45 ডিগ্রি। তো আমাদের কট 9b এর মান বের করতে বলেছে, অর্থাৎ কট 45 ডিগ্রি। কট 45 ডিগ্রির মান 1। 17 নম্বর প্রশ্ন,
tan থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 হলে tan থিটার মান কত? তো এ পাশে √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান। তারপর দুই পাশ থেকে আমরা যদি tan বাদ দিয়ে দিই, থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 30 টাকে ওই পাশে নিয়ে বিয়োগ করে দাও, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। আমাদেরকে tan থিটা এর মান বের করতে বলেছে। tan থিটা মানে হচ্ছে tan 30 ডিগ্রি, tan 30 মান 1/√3। 18 নম্বর প্রশ্নে cot a ইজ ইকুয়াল টু 4/3 দেয়া আছে, cos a এর মান বের করতে বলেছে। cot a এর মান হচ্ছে 4/3। এখন আমরা যদি একটা ত্রিভুজের সাহায্য নিই, একটা সমকোণী ত্রিভুজ, cot মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই লম্ব। তো তার মানে ভূমি 4 একক আর লম্ব হচ্ছে 3 একক। এই যে এটা ভূমি আর এটা লম্ব। তো তাহলে অতিভুজটা কত হবে? পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সেটা আমরা বের করতে পারি। বের করা হয়েছে অতিভুজ হবে হচ্ছে 5। এরকম এই সংখ্যাগুলো দেখে এটা আসলে অতিভুজ বোঝা যায়। এরকম 3, 4, 5 এগুলো সমকোণী ত্রিভুজের এই বাহুগুলোর দৈর্ঘ্য, এগুলো মানে অঙ্ক করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো এবি যদি 5 হয়, আমাদেরকে cos এর মান বের করতে বলেছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে 4/5। 19 নম্বর প্রশ্নে বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? একটা ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে 8√2 সেন্টিমিটার। ঘনকের পৃষ্ঠতল আসলে বর্গাকার, তার মানে বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে। আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি হচ্ছে a√2, সেটার মান 8√2 দেয়া আছে। দুপাশ থেকে √2 বাদ দিয়ে দিলে ঘনকের ধার আমরা পাচ্ছি a ইজ ইকুয়াল টু 8। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3a, এর মান যেহেতু 8, তাহলে 8√3 এ হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। 20 নম্বরে ঘনকটির আয়তন বের করতে বলেছে। ঘনকের যেহেতু এক ধার বা এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে ঘনকের আয়তন হচ্ছে a কিউব, অর্থাৎ 8 কিউব বা 512 ঘন সেন্টিমিটার। এ হলো 20 নম্বর। 21 নম্বর প্রশ্নে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, এর ভূমি 6 সেন্টিমিটার হলে উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান আর ভূমি যদি 6 হয়, ভূমিকে আমরা b দিয়ে প্রকাশ করি, সমান সমান বাহুগুলোকে a দিয়ে প্রকাশ করা হয়, তাহলে a প্লাস b এ হচ্ছে তার পরিসীমার মান 16 দেয়া আছে। b এর মান দেয়া আছে হলো 6, 6টা ওই পাশে নিয়ে বিয়োগ করে দিলে 10, তাহলে এখানে a যোগ করে 2a, তাহলে a ইজ ইকুয়াল টু 2টা ওই পাশে নিয়ে 10 এর সাথে ভাগ করে দিলে 5, তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এখন দেখো একটা সমবাহু ত্রিভুজ আমরা এঁকে নিয়েছি। সমবাহু ত্রিভুজের এই যে সমান সমান বাহু, সেগুলো হচ্ছে 5, ভূমি হলো 6, উচ্চতা বের করতে বলা হয়েছে। উচ্চতা যদি আমরা h দিয়ে প্রকাশ করি, সমবাহু ত্রিভুজের এই উচ্চতা হচ্ছে ভূমিকে সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে 3। তো এটা উচ্চতা হলে লম্ব, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ জানি আমরা, ভূমি এটা জানি, লম্ব বের করতে হবে। তো h স্কোয়ার প্লাস এতটুকু হচ্ছে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। সেখান থেকে আমরা এখানে h এর মান পাই 4, অর্থাৎ ওই সমবাহু ত্রিভুজটার উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রম্বসের প্রতিসাম্য রেখা কয়টা? একটা রম্বস প্রতিসাম্য রেখা মানে হচ্ছে এমন একটা রেখা যেটা ওই ক্ষেত্রটাকে এমন দুইটা অংশে বিভক্ত করে যে দুটা দেখতে একই রকম। আয়নার সামনে ধরলে যেন সেই মানে একটার প্রতিফলন যে আরেকটা হবে, সেই দুইটা একই রকম হবে। তো তাহলে এরকম রম্বসে এরকম দুইটা প্রতিসাম্য রেখা আঁকা যায়। 23 নম্বর প্রশ্নে বলেছে যে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10, 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 18। এই সমীকরণ জোটটি অপশন দেওয়া আছে একটা সঙ্গতিপূর্ণ, তারপরে বলেছে অসংখ্য সমাধান, একটা মাত্র সমাধান, তারপর অনির্ভরশীল। এখন এই সমীকরণ দুইটা আমরা লিখে যদি এদের সহগের অনুপাত হিসাব করি, প্রথম x এর সহগ এখানে 1, এখানে x এর সহগ হচ্ছে 2, 1/2, এখানে y এর সহগ 2/4, 2/4 কাটাকাটি করলে এটাকে 1/2 লেখা যায়, তার মানে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান। ধ্রুবপদ 10/18 কাটাকাটি করলে 5/9 হয়, এটা সমান না। তো এমন ক্ষেত্রে আমরা এই 12.1 এরকম একটা চার্ট দেওয়া আছে তোমাদের বইতে, দেখবা x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবপদের অনুপাত যদি সমান না হয়, তো সেই ক্ষেত্রে সমীকরণ জোটটি অনির্ভরশীল হয়। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে x ইজ ইকুয়াল টু 2.4, 4 এর উপর পৌনঃপুনিক, y ইজ ইকুয়াল টু 0.8181 দুইটার উপরে পৌনঃপুনিক। তাহলে x প্লাস y অপশন দেওয়া আছে তিনটার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন x প্লাস y বের করতে গেলে এই
পৌনঃপুনিকযুক্ত ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রথমে প্রকাশ করে নিয়েছি। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম আশা করি তোমরা জানো। এখানে দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাটা হয় সেখান থেকে এখানে পৌনঃপুনিকের অঙ্কটুকু বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো বিয়োগ করতে হবে। আর নিচে যে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক সেই কয়টা নয়। দশমিকের পর যদি অনাবৃত অঙ্ক থাকে তাহলে সেগুলোর প্রত্যেকটার জন্য এক একটা শূন্য হয়। এই ক্ষেত্রে নাই, শুধু 9 হয়, তাহলে উপরে 22 আর নিচে 9। আবার এটার ক্ষেত্রে 0.81 এর উপর পৌনঃপুনিক আছে, তো এখানে দশমিক পৌনঃপুনিক বাদ দিলে 81 হয়। এখানে বিয়োগ করার জন্য কিছু নাই, কারণ পৌনঃপুনিকের অংশ বাদ দিয়ে আর কোনো অঙ্কই নেই। দুইটা অঙ্কের উপর পৌনঃপুনিক, এই জন্য নিচে দুইটা 9, তো এটা কেটে আমরা পাবো 9/11। এক্স আর ওয়াই এর মান বের করলাম। এখন 1 নম্বর অপশনে এক্স প্লাস ওয়াই এর কথা বলেছে। এক্স আর ওয়াই যদি আমরা যোগ করি, ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করতে পারো, যেহেতু এমসিকিউ যতটা শর্ট করা যায়। তারপরে আমি এখানে হিসাব যতখানি দেখিয়েছি তার থেকে আসলে হিসাব, এটা কেবল আমি বোঝানোর জন্য দেখিয়েছি। হিসাব এগুলো আরো শর্ট করতে হবে, কারণ তা না হলে এমসিকিউ এর জন্য সময় পাওয়া যাবে না। এটা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করলে 3.262626 এভাবে চলতেই থাকবে। তার মানে 2 আর 6 এর উপর পৌনঃপুনিক। 1 নম্বর অপশনটা তাহলে সঠিক। এক্স আর ওয়াই যদি গুণ করি 2 নম্বর অপশনে যেটা বলেছে, গুণ করলে দেখা যাবে যে 2 হয়। এখানে এই যে 11 দুগুণা 22, 9 9 কাটা যায়, 2 হয়। এটা মুখে মুখে হিসাব করা যায়। এরপর এক্সকে যদি ওয়াই দিয়ে ভাগ করা হয় তো সেটা দশমিকের সাহায্যে আমরা হিসাব করতে পারি। এটা ভাগ করলে 2.988 এরকম একটা মান পাওয়া যায়। সেটা 3 নম্বর অপশনের সাথে মিলে না। তার মানে এখানকার 1 আর 2 নম্বর অপশন সঠিক। 25 নম্বর প্রশ্নে একটা সমকোণী ত্রিভুজের চিত্র দেয়া আছে, যেখানে লম্ব MN 1 আর ভূমি NO সেটা দেয়া আছে √3, সূক্ষ্মকোণ থিটা দেয়া আছে। এখন বলা হয়েছে যে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি 1 নম্বর অপশনে। এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে tan এর মান। আমরা জানি যে tan 30 মান হচ্ছে 1/√3, তাহলে 30 ডিগ্রি হলে 1/√3 এটা মিলে যায়। তো এটা আবার এখানে আমি একটু গাণিতিকভাবে হিসাব করে দেখিয়েছি। তো এটা এমনিতে খুব সহজ, এমসিকিউ তো এত হিসাব করার সময় আসলে নাই। তারপরেও এমনি বোঝানোর জন্য আমি এখানে দেখিয়েছি যে tan থিটা ইকুয়াল টু 1/√3 হয়। 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি মান, তার মানে থিটা 30 ডিগ্রি, তাহলে 1 নম্বর অপশনটা ঠিক। 2 নম্বর অপশনে cos থিটা ইজ ইকুয়াল টু √3/2 বলেছে। cos থিটা, যেহেতু থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, cos 30 মান √3/2, সেটাও ঠিক আছে। 3 নম্বর অপশনে বলা হয়েছে যে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো tan স্কোয়ার থিটা, tan থিটা মান যেহেতু 30 ডিগ্রি, tan 30 মান হচ্ছে 1/√3, স্কোয়ার করলে 1/3, তার সাথে 1 যোগ করলে 4/3, তাহলে এই অপশনটাও সঠিক। 1 2 3 তিনটা অপশনই এখানকার সঠিক। 26 নম্বর প্রশ্নে একটা চিত্র দেয়া আছে। চিত্রে এখানে AF আর EF এই দুইটা বাহু সমান। এখানে চিত্রটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। এখানে সমানের একটা চিহ্ন দেয়া আছে। তো একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে ওই সমান সমান বাহু সংলগ্ন কোণ দুইটাও সমান হয়। অর্থাৎ এখানে যে কোণটা 35 ডিগ্রি দেয়া আছে, EAF কোণ, FEA কোণ, এটাও 35 ডিগ্রি হবে। তাহলে এই যে এই EFG কোণ, যেটা এই ছোট ত্রিভুজটার ভেতরের কোণ, এই কোণটা হবে হচ্ছে 35 প্লাস 35। কারণ আমরা জানি যে কোনো একটা ত্রিভুজ এর এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। একই কারণে এই EGF, এটার মান 30 যোগ 30 অর্থাৎ 60 ডিগ্রি। তো এটা সবগুলো যোগ করে 130 ডিগ্রি হয়। এই EFG প্লাস EGF কোণ দুইটার সমষ্টি হচ্ছে 130 ডিগ্রি। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা সিলিন্ডারের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ব্যাস হচ্ছে 0.14 মিটার। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কত বর্গ সেন্টিমিটার? উচ্চতা দেয়া আছে 10 সেন্টিমিটার, ব্যাস মানে হচ্ছে 2r এর মান দেয়া আছে 0.14 মিটার দেয়া আছে এটা। তো এটাকে সেন্টিমিটার বানানোর জন্য 100 দিয়ে গুণ করতে হবে। দুঃখিত, এখানে প্রথমে ভাগ করেছি আমি। ব্যাস থেকে ব্যাসার্ধ বের করা হয়েছে 2 দিয়ে ভাগ করে। তারপর এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি 7 সেন্টিমিটার হয়। তো আমাদের বলেছে যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য। তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তাকার পৃষ্ঠ আর বক্র পৃষ্ঠের যোগফল। তো সেখান থেকে যদি বৃত্তাকার পৃষ্ঠ বাদ দিই, অর্থাৎ পার্থক্য বের করি,
তাহলে আসলে বক্রপৃষ্ঠটা শুধু থাকে। তো তার মানে আসলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে, প্রশ্নটা ঘুরিয়ে বলা হয়েছে। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র আমরা জানি যে 2πr/h। এখানে পাই এর মান, আর এর মান, এইচ এর মান, সবকিছুর মান আমরা জানি। মান বসিয়ে গুণ করে দিলেই এত বর্গ সেন্টিমিটার, 439.824 বর্গ সেন্টিমিটার। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয়। তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে শুধুমাত্র মধ্যকটাই এখানকার অ্যাপ্রোপ্রিয়েট। মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা দরকার হয়, আর অজীব রেখার জন্য ক্রমযোজিত গণসংখ্যা দরকার হয়, তো অপশনে সেটা নাই। 29 নম্বরের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে একটা সারণী দেওয়া আছে। আমি সারণীটাকে একটু মডিফাই করে এখানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করেছি, কারণ মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে বলা হয়েছে। এখন মধ্যক শ্রেণী বের করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। ক্রমযোজিত গণসংখ্যার শেষের যে সংখ্যাটা 20, এটা হচ্ছে n এর মান, অর্থাৎ মোট গণসংখ্যা। n/2, 20/2 অর্থাৎ 10। তাহলে 10 নম্বর পদটা হলো মধ্যক। এখানে ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 3, এরপর এখানে 8, 8 থেকে 15 এখানে, অর্থাৎ 10 নম্বর পদটা এই শ্রেণীতে। তো এই শ্রেণী হচ্ছে 27 থেকে 29, এটা মধ্যক শ্রেণী। আমাদের প্রশ্ন আছে হলো মধ্যক শ্রেণীর মধ্যমান। তো এটা 27 আর 29 যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলেই মধ্যক শ্রেণীর মধ্যমান পাওয়া যায়, আর তা হচ্ছে 28। সবশেষ এখানকার 30 নম্বর প্রশ্নে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। প্রচুরক সূত্র জানি আমরা L+F1/F1+F2 × H। F1 হচ্ছে প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে এই যে এটাই সবচেয়ে বেশি, দুঃখিত, হ্যাঁ এটাই, এই যে এখানে গণসংখ্যা 7, তাহলে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, সবচেয়ে বড় গণসংখ্যা যেখানে আছে। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 27, এটা হচ্ছে এল এর মান। প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য 7 থেকে 5 বাদ দিলে 2, এটা F1। আর প্রচুরক শ্রেণী আর তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য এটাও 2 হয়, এটা F2। তো এগুলো মান বসিয়ে আমরা যদি হিসাব করি, এখানে শ্রেণী ব্যবধান আছে 21 থেকে 23 বা 24 থেকে 26, যদি হিসাব করি 21, 22, 23 অর্থাৎ ব্যবধান 3 হয়। তো মান বসিয়ে হিসাব করলে এখানে 28.5 হয়। তো এটাই হচ্ছে প্রচুরক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই রাজুক উত্তরা মডেল কলেজের বহু নির্বাচনী অংশের সমাধান এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।